আচ্ছা, যারা প্রকৃতিকে ভালোবাসেন বা সুন্দরবনকে ভালোবাসেন, আপনাদের মনে প্রশ্ন আসে কি না আমি জানি না, কিন্তু আমার মনে প্রশ্ন আসে যে সুন্দরবনের বাঘ এই রকম ম্যানগ্রোভের জঙ্গলে কিন্তু থাকে। কিন্তু প্রশ্নটা এটাই যে শীতকালে নদীর জোয়ারের পরিমাণ তেমন বাড়ে না, আর নির্দিষ্ট একটা বা জায়গায় এসে জলগুলো মানে জোয়ারের জল থেমে যায়। কিন্তু বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগ আসলে সেই সব কিন্তু নির্দিষ্ট কোনো দিক মানে না। কখনো নদীর পাড় উপচে জল, বা কখনো নদীর পাড়ের যে কোল ভাগ পর্যন্ত জল এসে কিন্তু হাজির হয়। কিন্তু সেই মুহূর্তে এই যে সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ বলুন, হরিণ, বন্য শুয়োর বা বিভিন্ন যে মেছো বিড়াল, বিভিন্ন যে সাপ খোপ বলুন, কোথায় থাকে। তো আমার মনে কিন্তু প্রশ্ন আসে, অনেকে মনে প্রশ্ন আসলেও কিন্তু সেই সব জায়গা আসাটা সম্ভব নয়। যাদের মনে প্রশ্ন আসে বা কারোর মনে প্রশ্ন যদিও না আসে, যারা স্কুলে পড়াশুনো করছেন, কলেজে পড়াশুনো করছেন, স্কুলে যেসব বই পড়ছেন, আপনারা তো জানবেন যে সুন্দরবনের ম্যানগ্রোভের ভিতরে কিছু উঁচু জায়গা থাকে, সেখানে জল ঠিকমতো পৌঁছায় না। যদিও জল পৌঁছয়, বেশি মাত্রায় জল পৌঁছয় না। তো আজকের এই পর্বতে আপনারা দেখাতে চলেছি এই ম্যানগ্রোভের জঙ্গলের ভিতরে একটি চর বা কোনো উঁচু জায়গা আছে কিনা, যেখানে এই প্রাকৃতিক দুর্যোগ বা জোয়ারের পরিমাণ বাড়লে এই ম্যানগ্রোভের যে সুন্দরবনের বিভিন্ন যে ভয়ঙ্কর জন্তু জানোয়াররা কোথায় আশ্রয় নিতে পারে। আজকের এই পর্বে আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তাই আজকের আপনাদের হোস্ট হিসেবে রয়েছি আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যাই হোক, আজকের এই পর্ব অনেকটা রোমাঞ্চকর এবং অনেকটা বিপজ্জনক হতে চলেছে, কেননা আমরা এই গভীর অরণ্যের মধ্যে কিন্তু সেই উঁচু চর খুঁজে বেড়াবো। একটা ধারণা করব যে এই জায়গায় এখানকার ম্যানগ্রোভ বা সুন্দরবনের ভয়ঙ্কর জন্তু জানোয়াররা আশ্রয় নিতে পারে। তো সেই রকম জায়গা খুঁজে বেড়াবো এবং আপনাদের এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের প্রথমে জানিয়ে রাখি, আপনাদের বলবো না যে আপনাদের জন্য কষ্ট করছি, এটা আমার ইচ্ছে, মনে প্রশ্ন, তাই অনেকটা কি বলবো, মনের একটা জেদ যে দেখব কোথায় থাকতে পারে। তো যাই হোক, আজকের পর্ব শুরু করা যাক, আর এই পর্ব আপনার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে বা অনেক কিছু আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন। জানি না আপনাদের কতটা তুলে ধরতে পারবো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। তো আজকের জার্নি এই যে নদীর পাড়, এবং আমরা যাব কিন্তু এই গভীর অরণ্যে, যার পরে রয়েছে কিন্তু মাকড়ি নদী, এবং তারপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল আজমলমারি। তো আমরা যেহেতু একদম প্রপার বাঘের জঙ্গলে ঢুকবো না, তো বাঘের জঙ্গলের আশেপাশে যেসব আইল্যান্ডের যে জঙ্গল রয়েছে, বড় বড় জঙ্গল, সেই সব জঙ্গলের একটা অনুমান আপনাদের তুলে ধরার চেষ্টা করব। কেননা বাঘের জঙ্গলে একমাত্র জেলে ভাইদের ছাড়া এখন ঢোকার কোনো অনুমতি বা পাস এরকম দেওয়া হয় না। তো আমরা তো কি বলবো, আমরা তো সাধারণ ছেলে, আমাদের এরকম অনুমতি থাকবে না। তো যাই হোক, এই গভীর জঙ্গলে কিন্তু আপনাদের ভিতরে নিয়ে গিয়ে এবং আমরা খোঁজার চেষ্টা করব সেই গভীর জঙ্গলের ভিতরে যে চর, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমিও দেখব আর একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন। আর আমরা হচ্ছে মোটামুটি আমার সঙ্গে রয়েছে দুটো ভাই, তো ওরাও কিছু এরকম ভিডিওগ্রাফি করছে। আর এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের যে এখান থেকে কিন্তু গভীর জঙ্গল হচ্ছে মূলত শুরু হয়েছে। আর এই হঠাৎ এই পাড়টা দেওয়া হয়েছে এই কারণে, ভারী বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ আসলে এই কাছে যে নদী রয়েছে, এই নদীর ঢেউগুলো এসে এই যে সরু ভাতটা এখানে আঘাত এনে ঢেউয়ের যে প্রবলতা বা গতি, সেই গতিশীলটা কমিয়ে মেন যে পাড়, সেই মূল পাড়ে কিন্তু আঘাতটা কম আনে। তো যার কারণে কিন্তু এই পাড়টা কিন্তু নতুন করে বাঁধানো হয়েছে, এখানে বানিয়েছে এখানকার সাধারণ বাসিন্দারা। তো চলুন, আপাতত আমরা যাব এই গভীর জঙ্গলে। দেখুন কিভাবে যেতে হচ্ছে, একবার দেখুন। আর এই রকমভাবে কিন্তু যে বেশি কিন্তু উঁচু নয়, দু সাইডে কিন্তু রয়েছে খলসি গাছ, গোরান গাছ এবং বাইন গাছ। সেই বাইন গাছের বা সুন্দরবনের বিভিন্ন যে গাছ, সেই গাছের ফাঁক দিয়ে কিন্তু আমি আপাতত এখন যাচ্ছি গভীর জঙ্গলের দিকে, এবং দেখানোর চেষ্টা করব আপনাদের যে পশু পাখি বা ভয়ঙ্কর জীবজন্তু ঠিক কোন জায়গায় থাকতে ভালোবাসে এই প্রাকৃতিক দুর্যোগ আসলে।
দীর্ঘ 15 মিনিট আমরা জঙ্গলে হাঁটার পর একটা চর দেখতে পেয়েছি। সমস্ত ফুটেজ হচ্ছে সেগুলো ক্যাপচার করা হয়নি, কেননা এত গভীর জঙ্গল, সেখানে ক্যামেরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছি না, প্রচুর কাদা। আর এখন যেহেতু সুন্দরবন বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই প্রচুর পরিমাণে জল রয়েছে, গাছের পাতায় সব জল লেগে রয়েছে, নাড়া পড়তে জল পড়ছে, ক্যামেরার ভয়েস ঠিকঠাক আসছে না, যার কারণে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো 15 মিনিট আমরা হাঁটার পর একটা উঁচু জায়গা দেখতে পেয়েছি, যেখানে কিনা গাছের যে সংখ্যা, ম্যানগ্রোভের যে সংখ্যা অনেকটা কম। আর চলুন এই উঁচু জায়গাটাতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখাই, এই গাছটা হলো কিন্তু গেওয়া গাছ। তো এই গেওয়া গাছের কিন্তু সদ্য ফুল হয়ে ফল এসছে এবং ফলগুলো পেকেও গেছে। কাঁচা অবস্থায় কিন্তু কি সুন্দর দেখুন, মানে ডম্বুর ফলের মতো ছোট্ট ছোট্ট ফলগুলো, কিন্তু যখন পেকে গেছে একদম কালো। এবার এই ফলগুলো কি হবে, এই ফলগুলো পড়ে যাবে। এবার জোয়ারের জল যখন আসবে পুরো টেনে নিয়ে চলে যাবে, এবং সেই জোয়ারের জলের সাথে সাথেই ফলগুলো বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন বিক্ষিপ্ত যে দ্বীপগুলো রয়েছে, বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, সেখানে গিয়ে এই ফলগুলো নতুন চারা গাছের কিন্তু জন্ম দেবে। কি অদ্ভুত বিষয়, তাই না বলুন? আর এই দ্বীপটা দেখুন, মানে এই যে চরটাতে এসছি, এই চরটা নদীর পাড় থেকে মূলত প্রায় আধ ঘন্টা হাঁটার পর এই পাড়টা দেখতে পেয়েছি, মানে এই চরটা দেখতে পেয়েছি। এখানে দেখুন গাছপালা নেই বললেই চলে। জোয়ারের জল যদিও এখানে আসে, কিন্তু অতটা পরিমাণে আসে না, যথেষ্ট শুকনো রয়েছে। আর হালকা মানে ছিটে ফোটা জোয়ারের জল এসে কিন্তু এগুলোতে পড়েছে, যার কারণে হালকা ভেজা লাগছে। কিন্তু যে পায়ে যে এক আঁঠু কাদা এইরকম যে পরিস্থিতি, লেজে গোবরের অবস্থা, এইরকম কিন্তু নয়। আর গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কত ছোট ছোট গাছ দেখুন। মূলত এই সব স্থানে কিন্তু তখন এই বনের জীবজন্তুরা এসে কিন্তু আশ্রয় নিয়ে থাকেন, প্রাকৃতিক দুর্যোগ বলুন বা যখন জোয়ারের জল বেড়ে আসে। আর এগুলোতে বড় গাছ নেই, এর একটাই কারণ, বড় গাছ সবসময় সুন্দরবনের গভীরে যে বড় গাছ থাকে তা নয়, কিন্তু জলের উৎস যেখান থেকে শুরু হয়, মানে মেন যে নদী, সেই নদীর কোল থেকেই কিন্তু শুরু হয় বড় বড় যে সুন্দরবনের যে বানি, কেওড়া, এইসব গাছ কিন্তু দেখা যায় বেশি। আর গভীরের দিকে বেশি গাছ বড় থাকে না, ছোট্ট ছোট্ট গাছ থাকে, খলসি গাছ, এইসব গাছ বা বাইন গাছের চারা, যেমন এই দেখতে পাচ্ছেন ছোট ছোট গেওয়া গাছ, বাইন গাছের চারা, খলসি গাছের চারা কিন্তু ভরপুর হয়ে রয়েছে। যত আমরা নদীর জলের উৎসর দিকে যাব, গভীরের দিকে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো উঁচু উঁচু বেশ বড় বড় গাছ এবং কেওড়া ফলের গাছটা যেসব দেখা যায়। আর মূলত কিন্তু এই সব জায়গাতে পশু পাখি এসে আশ্রয় নেয়। হরিণ, যেমন হরিণ সাঁতার কাটতে পারে, কিন্তু বাঘের মতো এতটা ভালো সাঁতার কাটতে পারে না। তখন কি করে হরিণগুলো এসে কিন্তু এই সব গাছে কিন্তু এই যে ডালগুলো দেখতে পাচ্ছে না, এই ডালের ওপর মুখ তুলে দিয়ে শরীরটাকে পুরো জলে ভাসিয়ে দেয়। শিয়াল, তারপরে কটাস, তারাও এইরকম, মানে গাছের সঙ্গে এমনভাবে পাকিয়ে থাকবে না, আপনারা গুণাক্ষরেও টের পাবেন না যে এখানে একটা পশু তার আত্মরক্ষার জন্য সে এখানে শরীরটা রেখেছে, আত্মগোপন করেছে। আপনারা বুঝতেই পারবেন না, কারণ আমরা আয়লা, বুলবুল ঝড়ের সময় নদীর পাড় থেকে দেখেছি হরিণ বলুন, কটাস বলুন, শিয়াল বলুন, এই গাছের উপর উঠে, গাছের যে ডালগুলো রয়েছে এই ডালের উপর মাথা তুলে দিয়ে, শুধু মুখটা উপর দিকে তুলে দিয়ে অক্সিজেন নেওয়ার মতো যে মুখটা তুলে দিয়ে পুরো শরীরটাকে জলে ভাসিয়ে দিয়েছে। আর প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা হয়তো মনে প্রশ্ন হতে পারে, আমার একটা সময় মনে প্রশ্ন হয়েছিল যে যেহেতু উঁচু চরের উপর হরিণ, বুনো শুয়োর, আরও বিভিন্ন যে জন্তু জানোয়ার আছে চলে আসে, বাঘ চলে আসে, তখন তো তাদেরকে আক্রমণ করতে পারতো, তাহলে করে না কেন? বলি শুনুন, যখন প্রাকৃতিক দুর্যোগ হয় সবাই কিন্তু প্রাণের তাগিদায় যে যার মতো বাঁচার জন্য রাস্তা খোঁজে, সেই জন্য কেউ কাউকে আক্রমণ করে না। আর সত্যি কথা বলতে হরিণ খুব চালাক, দেখবেন হরিণ যখন ঘুমোয় না, হরিণের মুখগুলো সব দেখবেন বাইরের দিকে থাকে আর পেছন অংশগুলো এক জায়গায় থাকেন। হরিণ কিন্তু মানে এক জায়গায় সব মুখ গুঁজে কিন্তু ঘুমোয় না বা বিশ্রাম নেয় না, সবার পেছন অংশ এক জায়গায় থাকে আর পুরো একদম একটা সার্কেলের মতো সবাই মুখ করে শুয়ে থাকে, মানে বিভিন্ন সাইড থেকে যদি কোনো সারা শব্দ পায় না তারা সতর্ক হয়ে যায়। এটা কিন্তু খেয়াল করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। আর ওদিকে হচ্ছে সূর্য মামা অস্ত যাচ্ছে। আর দেখুন জঙ্গল যত আমরা গভীর দিকে যাচ্ছি পরপর কিন্তু গভীর হয়ে যাচ্ছে, মানে নদীর উৎস শুরু হচ্ছে। এই জঙ্গল কিন্তু বেশি বড় নয়। আর এই দিকটা দেখুন চর মতো, এইখানে হরিণের পায়ে দেখা যাচ্ছে, শুয়োরের পায়ের ছাপ দেখা যাচ্ছে, বাঘের পায়ের ছাপ দেখতে পায় না, কেন বাঘ আসে বেশিরভাগ শীতকালের দিকে। আপনাদের জাস্ট নমুনা দিচ্ছি, বাঘ জঙ্গলে কিন্তু সেম এইরকমই ঘটে,
কেননা স্থানীয় জঙ্গলে যা অবস্থা, বাঘ জঙ্গলেও সেই অবস্থা। কেন বাঘ জঙ্গল অনেক বড় হয়, সেখানে মানুষজনদের বিচরণ থাকে না বললেই চলে। আর যেহেতু এটা লোকাল জঙ্গল, এখানে স্থানীয় মানে বাসিন্দাদের বিচরণ থাকলেও কিন্তু চিত্রা হরিণ, বন্য শুয়োর এইসব কিন্তু জীবজন্তু এখানে এসে থাকে, কিন্তু বাঘ সহজে আসে না। আর যত আমরা এইদিকে এগোবো তত দেখবেন গাছ বড় বড় হয়ে যাচ্ছে, জঙ্গল গভীর হয়ে যাচ্ছে, কিন্তু এইসব সাইডগুলো দেখুন পুরো চর মতো হয়ে রয়েছে। তো চলুন, আপনাদের যতটা আমার পড়াশুনো করে বা ফরেস্ট অফিসারদের কাছ থেকে শুনে যতটা জেনেছি, বা স্থানীয় বাসিন্দার কাছ থেকে যতটা জেনে শুনেছি, আপনাদের সেটা জানাচ্ছি। এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। তো যাই হোক, আপনার সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। চলুন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। এই দেখুন, যত আমরা গভীরের দিকে যাওয়ার চেষ্টা করছি না, তখন দেখুন জঙ্গলের যে আকৃতি পরপর কিন্তু পরিবর্তন হতে কিন্তু শুরু করেছে। যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, বড় বড় গাছ আস্তে আস্তে সামনের দিকে হাজির হচ্ছে, মানে একটা অদ্ভুত একটা। আর এই দেখুন, এইটা হচ্ছে যত সম্ভব সুন্দরবনে যে খলসি গাছ বলে, এই খলসি গাছের ফল কি সুন্দর দেখুন। একটা ফল তুলছি, যদি এরকম ছেঁড়া উচিত নয়, যেহেতু ফলটা পরিপুষ্ট হয়ে গেছে, হাত থেকে পড়ে গেলেও যেখানে হোক গাছ হবে। এই ফলটা দেখুন, পুরো মানে সে কী বলবো, গরুর শিং, মোষের শিং বা ষাঁড়ের শিংয়ের মতো দেখুন, কি সুন্দর, কি সুন্দর লাগছে। আর গাছে পুরো একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। যারা হচ্ছে মানে প্রকৃতিকে ভালোবাসেন না, মানে প্রপার সুন্দরবনে এসে যদি আপনারা পা ফেলেন, মাটিতে পা ফেলেন, আপনাদের মন সত্যি ধন্য হয়ে যাবে। এত সুন্দর প্রকৃতি, পরিবেশ, নিস্তব্ধতা, অনুভূতি, রোমাঞ্চকর মনের যে ফিলিংস আপনাদের একটা আলাদাভাবে উজাড় করে দেবে। আর এই যে দেখুন সুন্দরবনের যে বাইন গাছ, এই বাইন গাছের ফল দেখবেন কি সুন্দর। আমরা যে ইমোজিতে লাভ চিহ্ন, হার্ট, লাভ চিহ্ন সেন্ড করি না, নিজের মানুষ বলুন, পরিজন, বন্ধু বান্ধবীদের শেয়ার করি না, যে লাভ চিহ্নর যে ইমোজি হার্ট, সেই রকম দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এইটা হচ্ছে বাইন গাছ, আবার সুন্দরবনের মানুষরা বানি গাছ বলে। এই বাইন গাছের ফলগুলো দেখুন পুরো লাভ চিহ্নের মতো, লাভ যে ইমোজি হয় সেই ইমোজির মতো দেখতে লাগছে, কত সুন্দর লাগছে। আর আমরা বেশিক্ষণ এই জঙ্গলে থাকবো না, কারণ সন্ধ্যার পর অবশ্যই মানে 100-এ 200% হরিণ শুয়োর এই জঙ্গলে অবশ্যই রয়েছে। আর তারা হচ্ছে এই স্থানে কিন্তু এসে আশ্রয় নেবে। তো আমরা এখানে বেশি চিৎকার চেঁচামেচি করব না, বিরক্ত করব না, কেননা তাদের ফেরার সময়গুলোতে যদি আমরা এখানে চিৎকার চেঁচামেচি করি, সেই সব নিরীহ জীবজন্তুরা তারা কিন্তু অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হবে। তখন তারা গিয়ে এই মুহূর্তে কোথায় থাকবে না থাকবে, তাদের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে আমরা এরকম কিছু করতে পারবো না। আর এখন যেহেতু সময় রয়েছে, এখন যদি আমরা গভীরের দিকে যাই, আমরা হরিণ দেখতে পাবো, যারা যে নদীর কোলে জল খেতে গেছে, বন্য শুয়োররা যে বাঘকে আটকানোর জন্য যে জাল ঘেরা থাকে, সেই জালের গোড়াতে এসে জল খেতে শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে তাদেরকে আমরা বিরক্ত করব না বা চিৎকার চেঁচামেচি করে তাড়ানোর চেষ্টা করব না, এটা একদম দণ্ডনীয় অপরাধ। যারা করবেন বলে ভাবছেন না, যারা সুন্দরবন বেড়াতে যান কুমির দেখতে পেয়ে, বাঘ দেখতে পেয়ে, বা সুন্দরবনের যে কোনো জন্তু দেখতে পেয়ে ক্যামেরা নিয়ে চিৎকার চেঁচামেচি করেন না, এগুলো করবেন না। সুন্দরবন কি বলবো, তো সুন্দরবন এক কথা নিস্তব্ধতার একটা জায়গা, মানে ভদ্রলোকের জায়গা। অভদ্রদের মতো চিৎকার চেঁচামেচি করে তাদেরকে বিরক্ত করাটা আমার মনে হয় এটা একদম যুক্তি সম্মত নয়, করার দরকার নেই, এগুলো এরকম করবেন না। শান্তিভাবে শান্ত হয়ে দেখুন। অবশ্যই যারা বাঘ দেখার জন্য সুন্দরবনে যান না, অবশ্যই বাঘ দেখতে পাবেন। আমরা তো অনেকবার গিয়ে লোকাল জঙ্গলের সাইটগুলো বোটিং করে আমরা বাঘ দেখতে পেয়েছি, কিন্তু 3-4 জন বাঘ দেখার একটা সময় থাকে, সিজন থাকে, কোন টাইমটাতে বাঘ সাইডিং করে মানে খাঁড়িগুলোতে পার হয় সেগুলো জানতে হয়। না হলে কিন্তু আপনারা হঠাৎ মাত্র গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, বাঘের লেজ দেখে চিৎকার এসব করবেন না, এর থেকে বিপত্তি ঘটতে পারে। বাঘ বাম দিকে থাকলেও আপনারা বাম দিকে হো করে সবাই মিলে চলে গেলেন, লঞ্চ পাল্টি খেতে পারে বা কোনো ক্ষতি হতে পারে, এগুলো করবেন না। মানে তাই শান্তভাবে থাকুন আর প্রকৃতিকে দেখার ভালোভাবে অনুভব করুন। আমার কথা খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি। আর দেখুন এই সাইড বরাবর ছোট ছোট গাছ, আর ওই পারে দেখুন কত বড় বড় গাছ, মানে আর দেখতে পাবেন না, মানে ক্যামেরাতে উপর থেকে আর দেখতে পাবেন না, ড্রোন ইউজ করতে হবে। কিন্তু এইসব এলাকাতে ড্রোন উড়ানো একদম কঠোরভাবে নিষিদ্ধ, যেহেতু এগুলো রিজার্ভ ফরেস্ট। এগুলোতে একদম এইসব উইথাউট পারমিশন এরকম ড্রোন উড়িয়ে
ভিডিওগ্রাফি করে এবং সোশ্যাল মিডিয়াতে সেটা পাবলিক করা, এটা একদম আমার মতে দণ্ডনীয় অপরাধ। আপনি হয়তো দেখাচ্ছেন পাশের গ্রাম থেকে বা এই জঙ্গলের গ্রাম থেকে দেখাচ্ছেন দূর থেকে উড়িয়ে, জাস্ট একটা কি বলবো, এটা কল্পনা দেওয়ার জন্য যে এই জঙ্গলটা এইরকমভাবে হতে পারে, এইরকম আপনি একটা উদাহরণ দিচ্ছেন, সেটা মানা যায়। কিন্তু প্রপার জঙ্গলের ভিতরে প্রবেশ করে এইরকম করাটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এরকম বিভিন্ন চ্যানেলে কিন্তু ড্রোন উড়িয়ে কিন্তু বিপদে পড়েছে, ঠিক আছে। আর দেখুন, আপাতত জঙ্গলের গভীরের দিকে আমি যাচ্ছি, দেখাবো আপনাদের। যেই গভীরের দিকে আসতে শুরু করেছি, বড় গাছের সূচনা শুরু, সেখান থেকে দেখুন এই কাদার আবির্ভাব শুরু। এতক্ষণ আমি ছিলাম, কোনো কাদার ছিটে ফোঁটা ছিল না, ছিল খুব কম, কিন্তু এখন দেখুন বড় বড় গাছ আর কাদার আবির্ভাব। এই দেখুন, গভীর জঙ্গলের যখন পরপর গভীরে প্রবেশ করলাম, তখন দেখুন এই যে কেওড়া ফলের গাছ, আর কেওড়া ফল দেখবেন কি সুন্দর হয়েছে। এই দেখুন কেওড়া ফল দেখুন, এগুলো হচ্ছে কেওড়া ফল। মানে বাংলাদেশে কিন্তু এইসব কেওড়া ফলের কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে। ওনাদের ভিডিওতে আমি দেখেছি কেওড়া ফলের কিন্তু বিভিন্ন রেসিপি কিন্তু ওনারা বানিয়ে খান, একজনের ভিডিওতে দেখেছি। আমাদের ভারতীয় সুন্দরবনেও যারা যেসব বাসিন্দারা রয়েছে, এই কিন্তু কেওড়া ফল কিন্তু খায়। আর এই কেওড়া ফল খেতে কিন্তু একটু টক টক মতো লাগে, বেশ সুস্বাদু লাগে। আর এই সময়টাতে কেওড়া ফল দেখুন গাছে একদম ভরপুর হয়ে রয়েছে। আর গভীর জঙ্গলে যে এসেছি তা দেখলে বুঝতে পারছেন, ছোট গাছ তেমন নেই, ছিটে ফোঁটা পুরো নেড়া হয়ে রয়েছে। আর বড় গাছ দেখুন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর কেওড়া ফল এই দিকে দেখুন পুরো চারিদিকে পরিপূর্ণ হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন ছোট ছোট পুরো টুনি বাল্বের মতো ঝুলছে গাছের মধ্যে। এই যে কেওড়া ফল না, এই কেওড়া ফল সুন্দরবনের স্থানীয় যে বাজার রয়েছে, সেসব বাজারে কিন্তু পুরো এক চেটিয়া মানে ঢেলে বিক্রি হয়, টক রান্না করার জন্য, টক খাওয়ার জন্য। এরকম আচার হয় কিনা জানি না, তো আপাতত আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। টক খুব জানি, কিন্তু লবণ দিয়ে খেতে খুব সুন্দর লাগে, মেয়েরা খুব পছন্দ করে এই জিনিসটাকে। মানে সাংঘাতিক টক, সাংঘাতিক টক, কি বলবো। আর দেখুন জাস্ট আমড়ার মতো, যে খুব যে নিরেট রয়েছে তা নয়, এটা হচ্ছে দানা, এই সাদা মতো অংশটা হচ্ছে দানা, আর এই যে ছালটুকু অংশটা এটা হচ্ছে খুব টক। বাংলাদেশের প্রচুর প্রচুর কিন্তু এটা প্রচলিত রয়েছে। আমাদের ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, এইসব সাইডে কিন্তু এই টক যে কেওড়া ফল কিন্তু প্রচুর প্রচলিত রয়েছে। শামসেরনগরে যাবেন দেখবেন প্রচুর, মানে হেমনগর, তারপরে হিঙ্গলগঞ্জ বাজারে প্রচুর, পুরো একদম বস্তায় ভর্তি করে নিয়ে এসে পুরো ঢেলে বিক্রি হয়, আমরা দেখেছি বিক্রি হয়। 20 টাকা না 25 টাকা কেজি হিসেবে বিক্রি হয় এগুলো। ও বাবা, এখন যেহেতু বিকেল তো তাই টকটা না অসহ্য লাগছে, দুপুরের টাইমে লবণ দিয়ে বেশ সাংঘাতিক খেতে লাগবে। আর দেখুন গাছটা দেখুন কত বড়, আরও বড় গাছ আছে, এই পারের গাছটা অনেক বড়, এই গাছটা। তো আমরা আপাতত এই 3 জন, 2 ভাই আর আমি গভীর জঙ্গলে চলে এসেছি, আর একদম কেওড়া গাছের তলায় আশ্রয় নিয়েছি। কেওড়া গাছে গেছো কাঁকড়া, মানে যে কাঁকড়াগুলো গাছের উপর খুব গতিশীলভাবে মানে অবিরামভাবে বিচরণ করতে পারে, সেসব কাঁকড়াগুলোকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন সব গেছো কাঁকড়া, দেখুন সব গেছো কাঁকড়া, কাছে নিয়ে গেলে মানে খুব সাংঘাতিকভাবে দৌড়ে চলে যায়। এই দেখুন গেছো কাঁকড়া সব ভর্তি হয়ে রয়েছে। আবার জোয়ার যখন আসবে এই কাঁকড়াগুলো একদম গাছের উঁচু অংশগুলোতে গিয়ে আবার আশ্রয় নেবে। কতগুলো দেখুন ছোট ছোট ছানা, এগুলো হচ্ছে গেছো কাঁকড়ার ছানা। এই দেখুন সব আমাকে দেখে ভয় চলে আসছে, মানে ক্যামেরা দেখে ভয় চলে আসছে। দেখুন কি সুন্দর গাছের উপর অবিরামভাবে বিচরণ করছে, খুব গতিভাবে। এই দেখুন একজন হচ্ছে 2 পাওয়ালা হনুমান, সে গাছে উঠে পড়েছে এই কেওড়া ফল পাড়ার জন্য। কেননা ও এখন পড়াশুনো করে, 10-এ পড়ে, তো এই কোচিংয়ে পড়তে যাবে, সবাইকে এই ফলটা খাওয়াবে, এই এই কেওড়া ফল। অনেকে বলবেন যে মানে সুন্দরবনে গিয়ে গাছের ফল নষ্ট করছেন কেন। এই ফলগুলো বিশ্বাস করুন শুধু আমরা নষ্ট করিনি, সাধারণ বাসিন্দারা কিন্তু পেড়ে কিন্তু ওনারা বিক্রি করেন। তো আমরা ততটা পরিমাণে পারবো না, অল্প কয়েকটা পারবো। এবং যারা এই কেওড়া ফলের স্বাদ বোঝেন না বা জানেন না, কোনোদিন পরীক্ষা করে দেখেননি, তো ওনাদের খাওয়ানোর জন্য এই গাছ থেকে কিন্তু পাড়া চলছে।
আর উঠে পড়েছে আমাদের পার্থ। পার্থ ভাই উঠে পড়েছে একদম গাছের ওপর, বানর কোথাকার। কি বলবো, যতক্ষণ হাঁটছিলাম না, মানে জঙ্গলের মধ্যে চলাফেরা করছিলাম, ততক্ষণ ঠিকঠাক ছিলাম। কিন্তু যেই এই কেওড়া ফল গাছের জন্য দাঁড়িয়ে রয়ে গেছি, পায়ে মশা মোটামুটি যে যার মতো মনের সুখে গান গাইছে, আর পায়ে একদম ননস্টপলি ফুটিয়ে যাচ্ছে। আমার তো অনেক কিন্তু শুনেছি বা আমাদের যতটা ধারণা, নদীর মশার কামড় খেলে ডেঙ্গু হয় না। ডেঙ্গু হয় না এর একটা কারণ, নদীতে জোয়ার ভাটা হয়, তাই মশা যদি ডিম পাড়ে, সে ডিম কিন্তু থাকে না, জোয়ারে আবার ধুয়ে চলে যায়। তো যার কারণে সবাই বলে থাকেন নাকি নদীর মশা কামড় খেলে ম্যালেরিয়া বা ডেঙ্গু এইসব কোনো কিছু হয় না। কিন্তু ফোটানোর পর কিন্তু অসম্ভবভাবে কিন্তু অ্যালার্জির মতো কিন্তু চুলকে থাকে, আর হাত পা পুরো পিলপিল করতে থাকে। তো যাই হোক, এবার আমরা আরও গভীরে একটু যাওয়ার চেষ্টা করব গিয়ে, এবং যদি সেখানে চর পাই, অলরেডি আপনাদের একটা চর দেখিয়েছি, যদি এরকম আরও কিছু চর দেখতে পাই সেই চরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই রেডি, গাছ থেকে নেমে পড়েছে, আর আমরা যাব হচ্ছে এই দিকে দেখব, গভীর জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। যদি কোনো চর দেখতে পাই আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এখন বাজে প্রায় 5টারও একটু বেশি। তো চলুন, বেশিক্ষণ জঙ্গলে থাকবো না, কেননা জঙ্গলে তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে আসে। কাজেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, সব কিছু দেখতে পাবেন। তো যথারীতি কিন্তু আমরা আরও গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি। আর গাছগুলো পরপর, গাছের যে উচ্চতা দৈর্ঘ্য পরপর কিন্তু বাড়তে শুরু করেছে। যেমন এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন এই গাছগুলো কিন্তু কতটা উচ্চতা বজায় রেখেছে। আর আপনাদের একটা কথা বলি, সুন্দরবনের যে গাছ অ্যাকচুয়ালি কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখে কিন্তু বড় হয়। মানে আজকে যে গাছটা দেখছেন, যে এই গাছটা এই রকম, কিন্তু কয়েকদিন পরে সে দেখবেন এই গাছটার প্রজাতির যে আরেকটা গাছ, যে গাছটা এর থেকে একটু বড় ছিল, তার থেকে হয়তো এই গাছটা বড় হয়ে গেছে বা সমান সমান বজায় রেখেছে। কেননা সুন্দরবনে জোয়ার ভাটার জন্য কি হয়, ছোট ছোট গাছগুলো জলের নিচে ডুবে থাকে। কাজেই যখন সূর্যি মামা ওঠে, তখন তার গাছের খাবার তৈরি করতে পারে না, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সেটা করতে পারে না। তখন গাছ তার অক্সিজেন বা গাছ বেঁচে থাকার জন্য যে প্রক্রিয়াটা চালায়, সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করতে পারে না। যার কারণে গাছ চাইবে, সে বড় হতে চাইবে, যে তাড়াতাড়ি এই গাছ তার জোয়ারের থেকেও আরও উচ্চতা বজায় রাখতে চাইবে। যার কারণে সে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু করতে পারে সূর্যের আলো পেয়ে। যার কারণে এই সুন্দরবনের গাছ এক কথায় বলতে পারেন কম্পিটিটার, মানে কম্পিটিশান করে কিন্তু বড় হয়। এটা কিন্তু আমরা জিওগ্রাফিতে পড়েছি, তাই বললাম। আর বাস্তবে কিন্তু এটা এই রকম। আপনি যদি আরও এই সাইটের গভীর জঙ্গলে যান না, দেখবেন গাছগুলো একদম একটা সমান্তরাল, মানে সমান্তরাল একটা বজায় রেখে কিন্তু বড় হয়েছে কিন্তু। আর সুন্দরবনের সমস্ত গাছ এইরকম কিন্তু ভাবে বড় হতে শুরু করে, এবং তাদের উচ্চতা বৃদ্ধির জন্য এরকম কম্পিটিশান করে। কম্পিটিশান করার পর সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু করে, এবং সেই গাছ বেঁচে থাকার তাগিদায় এরকম প্রক্রিয়া চালু করে। আর দেখুন, অনেকটা হাঁটার পর আমরা কিন্তু আবার একটা চরের মধ্যে চলে এসেছি। এই চরটা দেখুন, এই চরে মানুষের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, মানুষজনদের। কিন্তু এটা যে আজকের পায়ের ছাপ তা নয়, এখানে যে হালকা জোয়ারের জল এসেছিলো, সেই পায়ের ছাপে কিন্তু হালকা জোয়ারের জল কিন্তু জমে রয়েছে। যার কারণে আজকের অন্তত এইখানে যে মানুষজনের যে আনাগোনা, সেটা হয়েছে কিনা ঠিক বলতে পারবো না। আর দেখুন গাছগুলো দেখুন, একটা সমান্তরালভাবে কিন্তু সব যে উচ্চতা সব কিন্তু বজায় রেখেছে। দেখুন কি সুন্দরভাবে। এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। মোটামুটি আমরা দুটো চরে মোটে পা ফেলেছি। আর এই জঙ্গলটা অনেক, মানে কয়েক বর্গ কিলোমিটার এই জঙ্গল। তো আমরা বেশিক্ষণ এই জঙ্গলে থাকবো না। বন্য প্রাণীদের কিন্তু এইসব আস্তানায় কিন্তু আসার সময় হয়ে গেছে। আর আমরা যদি এখানে থেকে তাদের বিরক্ত করি, তারাও ভয় পেয়ে যাবে, আর যেটা মোটেও করা ঠিক না। তাই আমরা বাড়ির দিকে যাওয়ার রওনা দিয়ে দেব। আর সেগুলো আপনাদের হয়তো দেখাবো না, তাড়াতাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করব, কেননা সন্ধ্যা যথারীতিভাবে কিন্তু ঘনিয়ে আসছে। আর এই গভীর জঙ্গল থেকে যদি আপনি পথ হারিয়ে ফেলেন, তাহলে এই জঙ্গল থেকে আপনি কোনো দিন বেরোতে পারবেন না, কেননা এইসব জঙ্গলে নেটওয়ার্ক ভালো থাকে না। কাজেই ম্যাপ, জিপিএস এগুলো কোনো কাজ করবে না। তাই বুদ্ধিমানের কাজ, এইসব জঙ্গলে আপনারা ভবিষ্যতে কোনো দিন সুন্দরবন বেড়াতে এসে
যদি জঙ্গলে প্রবেশ করেন, সময় থাকতে আপনারা গ্রুপভাবে যাবেন এবং সময় থাকতে আপনারা সেই জঙ্গল কিন্তু পরিত্যাগ করবেন। নাহলে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলে সেই জঙ্গলে যদি আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকেন বা উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, থাকতে পারেন, তাহলে স্থানীয় কোনো বাসিন্দাদের নিয়ে জঙ্গলে প্রবেশ করবেন, কেননা ওনাদের হাতের তালুর মধ্যে এই জঙ্গল পুরো কি বলবো, এই পথঘাট কিন্তু ওনাদের হাতের তালুর মধ্যেই থাকে। ওনারা কিন্তু সেটা বিবেচনা করে কিন্তু ওনারা সেরকমভাবে আপনাকে রেস্কিউ করতে পারবে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনি একা গিয়ে এই জঙ্গলে প্রবেশ করবেন আর অনেক সময় মধ্যে থাকবেন, সন্ধ্যা ঘনিয়ে যাবে, আপনারা জীবনে পথ খুঁজে পাবেন না, বিপদের সম্মুখীন হয়ে যাবেন। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। জানি না আপনাদের কতটা বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি। যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আজকের মতো বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।